ড্রাগ টেস্ট বা গুণমান পরীক্ষাতে ফেল হলো ৫৩টি ওষুধের ব্র্যান্ড। তার মধ্যে আমি আপনি খাই এরকম ওষুধও আছে। গত মঙ্গলবারও এক বৃদ্ধা এই বাসের তলায় চাপা পড়ে মারা গেছে। আরজিকরের তরুণী ধর্ষণ ও খুনের মামলায় এবার সিবিআইয়ের নজরে এসেছে উত্তরবঙ্গ লবির ডাক্তার। মৌসুমের প্রথম দিকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এবার কোনো রকমের ইলিশ ভারতবর্ষে রপ্তানি করা হবে না। তো গুড মর্নিং সবাইকে। আজকেও সকাল না, কালকে থেকে বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে আজকের সকালের খবরের কাগজ। ফার্স্টেই আছে ড্রাগ টেস্টে ফেল প্যান্ডি ক্লেভম 625। কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থার রিপোর্টে চাঞ্চল্য, ব্যাচ নম্বর মিলছে না দাবি কোম্পানি। ড্রাগ টেস্ট বা গুণমান পরীক্ষাতে ফেল হলো ৫৩টি ওষুধের ব্র্যান্ড মানে কোম্পানি। তার মধ্যে আমি আপনি খাই এরকম ওষুধও আছে। যেমন ধরুন, আমরা সকালবেলা খালি পেটে গ্যাসের জন্য প্যান্ডি খাই। তারপরে ব্যাকটেরিয়াল একটা, এখানে কি বলছে, ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য ক্লেভম 625 বলে একটা ওষুধ আছে, সেটাও অনেকে খায়। সামান্য জ্বর বা গা হাত পা ব্যথা করলে আমরা প্যারাসিটামল খাই। তো সেই ওষুধগুলো এখন বলছে যে এখান থেকে সেগুলো গুণগত মান ঠিক নেই। সিডিএসসিও বলে একটা সংস্থা আছে যারা এই বাজারে যে ওষুধগুলো চলছে সেই ওষুধগুলোর গুণগত মান পরীক্ষা করে প্রত্যেক মাসে। যদি কোনো ওষুধের গুণগত মান পাস না করতে পারে তাহলে তারা সেই সতর্কবার্তা জারি করে দেয়। তো এই যে আগস্ট মাসে তারা একটা ওষুধের নমুনা নিয়ে, এই যত ওষুধ বাজারে চলছে সেই ওষুধের নমুনা নিয়ে একটা পরীক্ষা করে। সেই পরীক্ষার ফল আসাতে জানা যায় যে ৫৩টি ব্র্যান্ডের ওষুধ আছে যেগুলি এই পরীক্ষায় পাস করেনি। কিন্তু অন্যদিকে যে এই ওষুধের কোম্পানিগুলি বলছে যে যে ওষুধগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে সেই ওষুধগুলি জাল, সেইগুলি সেই কোম্পানি বানায়নি, সেগুলো মানে মার্কেটে এমনি ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে তাদের ব্যাচ নম্বরের কোনো মিল খাচ্ছে না। সুতরাং এখন বোঝা যাচ্ছে না যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে। কিন্তু এগুলির উপরে তো আমাদের শরীরটাও নির্ভর করে কিছুটা, না? যে আমরা এই ওষুধগুলো খাই, কারণ অনেকেই আছে যে একটু জ্বর ব্যথা হলে বা একটু রোগ হলে ডাক্তার দেখাতে যায় না। তো তাদের এখন সতর্ক হওয়া উচিত এই খবরটা দেখার পরে। আরজিকর তদন্ত নিয়ে সাফাই কোর্টে, জাদুদণ্ড নিয়ে অপেক্ষা করতে হবে সিবিআই। আরজিকর হাসপাতালের তরুণী ধর্ষণ ও খুনের মামলার দায়িত্বভার নিয়েছে সিবিআই। ৪৫ দিন হলো, ৪৫ দিন পেরিয়ে গেছে। এক্ষেত্রে তারা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর হচ্ছে গিয়ে পুলিশ যে ওসি, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। কিন্তু সেটা খুনের জন্য নয়, সেটা তথ্য প্রমাণ লোপাট ও ষড়যন্ত্র করার জন্য। খুনের জন্য একজনই গ্রেপ্তার হয়েছে, সে হচ্ছে সঞ্জয়, সিভিক ভলেন্টিয়ার ছিল। এরপরে আর তারা এই কেসে আর কিছু সেভাবে এগাতে পারছে না। তারা জেরার সংখ্যা বাড়ছে, অনেককে ডেকে তারা জিজ্ঞাসাবাদ করছে। উল্টো দিক থেকে দিল্লির যে হেড অফিস বা কর্তারা যারা থাকে তারাও তাদের চাপ দিচ্ছে, ফলে তারা এবার আর না পেরে উঠতে তারা শিয়ালদা কোর্টে কালকে বলে দিয়েছে যে তাদের হাতে কোনো জাদুদণ্ড নেই। তো সবকিছু একটু মানে সময় সাপেক্ষ, তো তাদের একটু সময় দিতে হবে, তারা এত তাড়াতাড়ি কোনো কাজ করতে পারবে না। প্রয়াত বসিরহাটের সাংসদ হাজি নুরুল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলাম বুধবার দিন মানে কালকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিজের বাড়িতেই তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়নাতদন্তকারী চিকিৎসককে বারবার কেন ফোন উত্তরবঙ্গ লবির ডাক্তারের? আরজিকরের তরুণী ধর্ষণ ও খুনের মামলায় এবার সিবিআইয়ের নজরে এসছে এক উত্তরবঙ্গ লবির ডাক্তার। এখানে বলা হচ্ছে যে তিনি নাকি খুব প্রভাবশালী, মানে আরজিকরে কোনো কিছু করতে হলেই তাকে নাকি জানিয়ে করতে হতো। এখানে প্রাক্তন অধ্যক্ষ যে সন্দীপ ঘোষ, তিনিও জানিয়েছেন যে কোনো কিছু হাসপাতালে করতে গেলে তাকে আগে জানাতে হতো, তারপরে করতে হতো। সেই দিক দিয়ে দেখতে গেলে সেদিন তার কি কোনো এর সাথে যোগসূত্র ছিল কিনা সিবিআই দেখছে। এখানে বলা হয়েছে যেদিন সেই ঘটনাটি ঘটে, তরুণীর মৃত্যু হয়, সেই ঘটনার সঙ্গে সঙ্গে সেই উত্তরবঙ্গ লবির ডাক্তারের কাছে চলে যায় এবং তিনি তৎক্ষণাৎ সেখানে চলে আসে। তার একটা কাজ ছিল, সেই কাজটা করে সেখানে চলে আসে এবং সিসিটিভি যে ফুটেজ আছে সেই দিনের ফুটেজেও তাকে দেখতে পাওয়া গেছে। এবং যখন ময়নাতদন্ত হয় এই তরুণীর, তখন অনেক ঘন ঘন সেই ময়নাতদন্তকারী ডাক্তারকে তিনি ফোন করেন। ফোন করে তিনি
কি কোনো নির্দেশ দিচ্ছিলেন কিনা, ময়নাতদন্তে কোনো তথ্য লোপাট করতে হবে বা এই সংক্রান্ত, সেই ব্যাপারেও সিবিআই খুঁটিয়ে দেখছে যে এই ব্যাপারে তিনি কোনো জড়িত কিনা। কোর কমিটি উধাও, বোলপুরে তৃণমূলের পার্টি অফিস কেষ্টমার। তিহার জেলে থাকার পর 2 বছর পরে মঙ্গলবার অনুব্রত মণ্ডল, যে বীরভূমের জেলা সভাপতি তৃণমূলের, তিনি ছাড়া পেয়েছেন। এরপরেই বোলপুরের তৃণমূলের যে পার্টি অফিস আছে সেখানে কোর কমিটির যে ছবিগুলি ছিল সেই ছবিগুলো সরে এখন শুধু অনুব্রত মণ্ডলের ছবি সারা পার্টি অফিস জুড়ে লাগানো আছে। তো কোর কমিটি বলতে যখন অনুব্রত মণ্ডল ধরা পড়েছিলেন, জেলে গেছিলেন, তখন বীরভূমের এইভাবে নেতৃত্ব দেওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছিল না বা কেউ ছিল না। সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি নিজে সেই দায়িত্বভার গ্রহণ করে একটা কোর কমিটি তৈরি করে দেয়। সেই কোর কমিটির মধ্যে 5 জন সদস্য ছিল। তার মধ্যে ছিলেন গিয়ে চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী, আর পরবর্তীকালে কাজল শেখকেও এই কোর কমিটিতে যোগ করা হয়। এরাই এতদিন, যতক্ষণ না অনুব্রত মণ্ডল ফিরলেন, তার আগে অবধি পুরো বীরভূমের যে কার্যভার ছিল ততটা সেগুলি তারাই সামলাতেন। অনুব্রত মণ্ডল ফেরার পরে সেই দায়িত্ব হয়তো এখন অনুব্রত মণ্ডলের হাতেই যাবে আবার। সেই কারণে এখানে বলা হয়েছে যে তৃণমূলের পার্টি অফিস থেকে এতদিন যে কোর কমিটির সদস্যদের ছবি ছিল সেই সদস্যদের ছবি সরিয়ে এখন শুধু অনুব্রত মণ্ডলের ছবি। সঙ্গে অন্য নাম L238, গতিতে লাগাম টানার দাবি যাত্রীদের। L238 যেটা বারাসাত থেকে হাওড়া যায়, এই বাস নিয়ে আর কিছু বলার নেই। যারা চড়েছে, যারা এদিকে থাকে তারা জানে। মানে এই হচ্ছে গিয়ে যখন মানে আমাদের এয়ারপোর্টের পাশ দিয়ে যায় তখন হচ্ছে প্লেনের সঙ্গে রেস লাগে মনে হয়, এত স্পিড। আর এই নিয়ে অনেক ট্রোল, অনেক মিম আছে L238 নিয়ে। কিন্তু হাসির জায়গা বা মজার জায়গা কিন্তু জীবন নিয়ে একটা যে ব্যাপার থাকে সেই জায়গাটা মজা বা হাসির না। L238 যেটা বলছে এখানে প্রচণ্ড বেপরোয়াভাবে চালায়। মানে এইটা হচ্ছে গিয়ে বাইপাস হয়ে ইয়ের দিকে যায়, হাওড়ায় যায়। তো এই রুটে আরও অন্যান্য বাসও হয়তো চলে, কিন্তু মানে হাওড়া না গেলেও ওই বাসগুলো হয়তো অন্য কোনো দিকে যায়। তো সেই ক্ষেত্রে সেই বাসগুলোকেও টক্কর দেওয়ার জন্য এই বাস এত জোরে চালায়, সেটা মানে ভাবনা চিন্তার বাইরে। আর সেই বাসের মধ্যে যারা থাকে তাদের যে কী অবস্থা হয় সেটা যারা নিত্যযাত্রী ওই বাসে তারা ভালো বলতে পারবে। গত মঙ্গলবারও এক বৃদ্ধা এই বাসের তলায় চাপা পড়ে মারা গেছে। এই নিয়ে INTTUCর বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস দাশগুপ্ত বললেন, আগে বারাসাত থেকে হাওড়া স্টেশনে প্রায় 28 কিমি রাস্তা যেতে এই বাসের সময় লাগতো 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু এখন সেই সময়টা বাড়িয়ে করা হয়েছে 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টা। তাও কেন এই ধরনের অবস্থার সৃষ্টি হচ্ছে সেইটাই তিনি খতিয়ে দেখার জন্য প্রশাসনকে বলেছেন। ভারতে 2,500 টন ইলিশ পুজোর মুখে অনুমতি বাংলাদেশের। মৌসুমের প্রথম দিকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এবার কোনো রকমের ইলিশ ভারতবর্ষে রপ্তানি করা হবে না। তো এই শুনে পশ্চিমবঙ্গ, ভারতবাসী বলবো না, পশ্চিমবঙ্গ বিশেষ করে বাসীর মন খুব খারাপ হয়েছিল। কিন্তু অবশেষে সেই অনুমতি মিলল বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের ঢাকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে 4,000 টন ইলিশ ভারতবর্ষে আসছে। মানে বাংলাদেশের 49টি রপ্তানিকারক সংস্থা প্রায় 2,420 টন ইলিশ ভারতবর্ষে পাঠাচ্ছে। কিন্তু এই পাঠানোর সময়টা খুবই কম, মানে 20 দিনের মধ্যে এটা আনতে হবে। মানে 12ই অক্টোবরের মধ্যে এই ইলিশগুলিকে ভারতবর্ষে নিয়ে আসতে হবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে আজও, উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা। বঙ্গোপসাগরের উপরে অবস্থিত নিম্নচাপটি দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ সারা রাজ্যে বুধবার বৃষ্টির মাত্রা আরও বেড়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায়। আজ বৃহস্পতিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই এই জায়গাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। আজকের মতো সংবাদপত্র, খবরের কাগজ পড়া এই অবধি। শেষ 2 দিন আমি শেষটা করতে পারিনি, আচমকা ভুলে উঠে গেছি। তা আজকে শেষটা করছি যে আমার এই খবরের কাগজ পড়া যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। আর আমার বলার মধ্যে হয়তো অনেক প্রবলেম আছে, কারণ আমি আগেই বলেছি আমি সংবাদ পাঠক নই। তো আমি চেষ্টা করছি আমার মতো করে যেটুকু করা যায় সেটুকু করছি। তোমরা সাথে থাকো, এটুকুই চাইবো। আর তোমরা সবাই ভালো থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে।